এই পর্বে আমরা ইজি ফিজিক্স বই থেকে ষষ্ঠ অধ্যায়ের অনুশীলনীর যেই অনুধাবনমূলক প্রশ্নগুলো দেয়া আছে সেই প্রশ্নগুলো আমরা ব্যাখ্যা এবং আলোচনা করব। তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলো, তাহলে তোমরা এই বইয়ের মধ্যে লেখাগুলো পড়ার সাথে সাথে তোমরা ব্যাখ্যামূলক ভিডিওটাও দেখতে পারতেছো। প্রথম প্রশ্ন হচ্ছে, একটি কাঁচের পাত্রে পারদ রেখে উত্তপ্ত করা হলে প্রথমে পারদের উচ্চতা কমে তারপর বাড়বে কেন? আমি তোমাদেরকে বুঝাই, পারদকে অবশ্যই আমার কোনো না কোনো পাত্রে রেখে তাপ দিতে হবে। তা আমার ধরো এরকম একটা টেস্ট টিউবের মধ্যে রেখে এই যে পারদকে আমি এই পর্যন্ত রেখে আমি তাপ দিলাম, এই পর্যন্ত রেখে আমি তাপ দিলাম। তো পারদকে যেহেতু কোনো একটা বাষ্পে রেখে তাপ দেওয়া হচ্ছে, পারদকে যেহেতু কোনো একটা বাষ্পে রেখে তাপ দেওয়া হচ্ছে, সুতরাং পারদকে যেহেতু কোনো একটা পাত্রে রেখে তাপ দেওয়া হচ্ছে, সুতরাং অবশ্যই তাপটা প্রথমে কে রিসিভ করবে? তাপটা অবশ্যই পাত্র রিসিভ করবে। তাপটা অবশ্যই পাত্র রিসিভ করবে। এখন পাত্র যখন তাপটা রিসিভ করবে তখন অবশ্যই কি হবে? পাত্র প্রসারিত হবে। তো পাত্র যেহেতু প্রসারিত হবে, তখন ভেতরে যে পারদটা আছে সেটা নিশ্চয়ই কিছুটা কমে যাবে। পাত্রটা যেহেতু প্রসারিত হবে তাহলে অটোমেটিক্যালি কি হবে? পারদটা কিছুটা নিচে নেমে যাবে, কারণ পাত্রের প্রসারণ হলে পারদটা কিছুটা নিচে নেমে যাবে। তো পারদ যেহেতু নিচে নামবে, তারপর তাপ তো গ্রহণ করতে থাকবে। এখন পারদ তো তরল পদার্থ, তরল পদার্থের প্রসারণ অবশ্যই কঠিন পদার্থের থেকে বেশি হবে। তখন দেখা যাবে পারদটা আবার উপরে উঠে চলে আসছে, ধরো এই সি উচ্চতা পর্যন্ত চলে আসতেছে। তাহলে প্রথমে পারদের উচ্চতা কি হচ্ছে? কমে যাচ্ছে। এরপর কি হচ্ছে? পারদের উচ্চতা বেড়ে যাচ্ছে। তাহলে উচ্চতা কমতেছে কেন? পাত্রের প্রসারণের জন্য। এরপরের কথা হচ্ছে উচ্চতা বাড়তেছে কেন? পাত্রের থেকে পারদের প্রসারণ বেশি বলে। মহাশূন্যে যেখানে কোনো অণুপরমাণু নেই সেখানে কি তাপমাত্রার অস্তিত্ব আছে? আমরা জানি পদার্থের অণুগুলো সবসময় গতিশীল অবস্থায় থাকে, তাই এদের গতিশক্তি আছে। কোনো পদার্থের মোট তাপের পরিমাণ এর মধ্যস্থিত অণুগুলোর মোট গতিশক্তির সমানুপাতিক। যেহেতু মহাশূন্যে যে কোনো অণুপরমাণু নেই, তাই সেখানে তাপের সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। অতএব মহাশূন্যে তাপমাত্রার অস্তিত্ব অকল্পনীয়। মানে তাপ মূলত হচ্ছে পদার্থের অণুপরমাণুর গতির কারণেই হয়ে থাকে। মহাশূন্যে যেহেতু অণুপরমাণুই নেই, তাহলে গতির তো প্রশ্ন আসবে না, আর গতির প্রশ্ন না আসলে তাপেরও প্রশ্ন আসে না। অনেক ভিড়ের ভেতরে ভাবসা গরম থেকে খোলা জায়গায় এলে শীতলতা অনুভব করি কেন? খুব সিম্পল ব্যাপার। অনেক মানুষের ভিড়ের মধ্যে সেখানে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ হয়। আর কার্বন ডাইঅক্সাইড কী করে? পরিবেশের তাপ ধরে রাখার ক্ষমতা রাখে, যার ফলে কি পরিবেশটা উত্তপ্ত হয়ে যায়। পরিবেশটা উত্তপ্ত হয়ে যায় বলে আমরা কি ব্যবসা গরম অনুভব করি। এখন আমি যখন খোলা জায়গায় যাব তখন তো ওই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমে যাবে, যার ফলে সেখানে কি ওই যে গরমটা ধরে রাখা বা তাপটা ধরে রাখা এই প্রবণতা থাকবে না পরিবেশে, যার ফলে সেখানে পরিবেশের তাপমাত্রা কমে যাবে বলে আমার কাছে শীতল লাগবে। আবার আমি ভাবসা গরমে যখন ছিলাম তখন আমার শরীর ঘেমে গেছে, আমি যখন খোলা জায়গায় যাব তখন আমার ঘামটা বাষ্পে পরিণত হতে শুরু করবে। বাষ্পে পরিণত হওয়ার জন্য আমার শরীর থেকে বাষ্পায়নের জন্য সুপ্ত তাপ গ্রহণ করবে, আর আমার শরীর থেকে বাষ্পায়নের সুপ্ত তাপ গ্রহণ করলে শরীরের তাপমাত্রা অবশ্যই কমবে বলে হচ্ছে তখন কি হবে? আমার শীতলতার উদ্ভব হবে। কাচের গ্লাসে পানিতে বরফ দিলে গ্লাসের গায়ে বিন্দু বিন্দু পানি জমে কেন? কাচের গ্লাসে পানিতে বরফ দিলে গ্লাসের গায়ে বিন্দু বিন্দু পানি জমে কেন? এই বিষয়টা আমরা শুধু কাচের গ্লাসে বরফ দিয়ে না, তুমি ধরো ফ্রিজ থেকে বের করে তুমি কোল্ড ড্রিঙ্কসের একটা গ্লাসে রাখো, শুকনা গ্লাসে রাখার পর বাহিরে দেখবা ছোট ছোট করে তোমার পানি জমে গেছে। কেন? কারণ বাতাসে জলীয় বাষ্প থাকে। তুমি যখন কোনো একটা জায়গায় বরফ ডালতেছো অথবা ঠান্ডা কিছু রাখতেছো, তখন তার চারপাশে যে জলীয় বাষ্পটা আছে, এই জলীয় বাষ্পটার তাপমাত্রা কমে যায়। আর জলীয় বাষ্পের তাপমাত্রা যখন কমে যাবে, তার স্ফুটনাঙ্কের নিচে নেমে আসবে, তখন সে কী হবে? তখন তার ক্ষেত্রে হচ্ছে পাত্রের গায়ে তোমার ওই পানিটা বা জলীয় বাষ্পটা জমা হতে শুরু করবে, যার ফলে হচ্ছে পাত্রের গায়ে ছোট ছোট পানির কণা দেখা যায়। প্রেসার কুকারে তাড়াতাড়ি রান্না করা যায় কেন? প্রেসার কুকার মানে হচ্ছে আমি এখানে প্রেসার দিয়ে রান্না করি। আমি যখন চাপ প্রয়োগ করি, চাপের পরিমাণ বাড়াই, তখন অটোমেটিক্যালি পানির স্ফুটনাঙ্কের পরিমাণ বৃদ্ধি পায়। আর পানির স্ফুটনাঙ্কের পরিমাণ বৃদ্ধি পায় বলে পাত্রের মধ্যে থাকা যেই খাবারগুলো আছে, মানে চাল ডাল আরও যা যা উপাদান আছে, এটা বেশি পরিমাণে তাপ শোষণ করতে পারে বা তাপ পেতে পারে, যার ফলে হচ্ছে রান্নাটা সহজ হয়। তাহলে মূল যে লাইনটা বা বেসিক যে লাইনটা সেটা হচ্ছে চাপের প্রভাবে সেখানে তোমার স্ফুটনাঙ্কের পরিমাণ বৃদ্ধি পায়, আর স্ফুটনাঙ্কের পরিমাণ বৃদ্ধি হওয়ার ফলে ভেতরের পদার্থগুলো বেশি পরিমাণে বা খাবারগুলো বেশি পরিমাণে তাপ লাভ করতে পারে এবং দ্রুত রান্না হয়। বিজ্ঞানী সেলসিয়াস যে থার্মোমিটার প্রবর্তন করেছিলেন সেই থার্মোমিটারে বরফের গলনাঙ্ক ছিল
100°C ধরে নেওয়ার জন্য আর কি, বই এরকম ডেটা দেওয়া আছে। আর বাষ্পীভবন ছিল হচ্ছে 0°C, মানে গলনাঙ্ক ধরো 100°C আর বাষ্পীভবন ধরো 0°C, মানে উল্টে দেওয়া হয়েছে। সেই থার্মোমিটারে কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইটের তাপমাত্রা সমান হবে, মানে সেলসিয়াস আর ফারেনহাইটের তাপমাত্রা কখন সমান হবে, যেখানে আমাকে গলনাঙ্ক ধরে নিতে হবে 100°C, স্ফুটনাঙ্ক ধরে নিতে হবে 0°C। তো আমাদের পানির বাষ্পীভবন ছিল 0°C, আর পানির বাষ্পীভবন ফারেনহাইটে ছিল হচ্ছে 212°F। অন্যদিকে বরফের গলনাঙ্ক এখানে প্রশ্ন অনুসারে 100°C, আর বরফের গলনাঙ্ক ফারেনহাইট হচ্ছে 32°F। আমি আবারও বলছি, বরফের গলনাঙ্ক সাধারণত হচ্ছে 0°C, কিন্তু এখানে প্রশ্নের মধ্যে উল্টে দেওয়া হয়েছে, বাষ্পেরটা গলনাঙ্কে দিয়েছে, গলনাঙ্কেরটা বাষ্পে দেওয়া হয়েছে, তো আমরা ওইভাবেই ধরেই ক্যালকুলেশন করব। এখন আমরা সূত্র জানি ফারেনহাইট আর সেলসিয়াসের মধ্যে সম্পর্কে টিসি মাইনাস 100 বাই এই যে বাষ্প মাইনাস হচ্ছে বরফ, বাষ্প মাইনাস হচ্ছে বরফ, মানে আমাদের যে মূল সূত্রটা ছিল এরকম, টিসি মাইনাস 0 ডিভাইডেড 100 মাইনাস হচ্ছে 0। এইখানে 100 বলতে হচ্ছে বাষ্পবিন্দু, 0 বলতে হচ্ছে বরফ বিন্দুকে বোঝানো হয়। এখন আমার যেহেতু চেঞ্জ করে দেওয়া হয়েছে, টিসি ঠিক আছে, উপরে হবে হচ্ছে বরফ বিন্দু মানে গলনাঙ্ক, গলনাঙ্ক কত দেওয়া আছে 100, তাহলে টিসি মাইনাস 0 এর পরিবর্তে টিসি মাইনাস 100, আর নিচের ক্ষেত্রে বাষ্প মাইনাস গলনাঙ্ক, এখন বাষ্প দেওয়া হচ্ছে 0 আর গলনাঙ্ক দেওয়া হচ্ছে 100, তাহলে এইভাবে পরিবর্তন হবে। তাহলে দেখো টিসি মাইনাস 100 বাই 0 মাইনাস 100, সূত্রটা কেন এইভাবে মডিফাই হয়েছে সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এখন। আর টিএফ মাইনাস 32 বাই 212 মাইনাস 32। এখন যেহেতু সেলসিয়াস ও ফারেনহাইটের তাপমাত্রা সমান হবে, তাহলে টিসি সমান টিএফ লিখতে পারি। তাহলে আমার এই সূত্র অনুসারে আমরা এখানে এই যে 0 মাইনাস 100 মানে হচ্ছে মাইনাস 100, আর 212 থেকে মাইনাস 32 হলে 180 হবে। তো এই ক্ষেত্রে আমরা এই যে 100 আর হচ্ছে 180, মানে উভয় পাশে আমরা 20 দ্বারা গুণ করতে পারি। তো এখানে যদি 20 দ্বারা গুণ করি, 20 আর 100 কাটাকাটি হয়ে -5 হবে, আর এখানে 20 আর 180 কাটাকাটি হয়ে 9 হবে। তো আমরা এখানে কিন্তু হচ্ছে আবার টিসি আর টিএফ কে সমান ধরেছি, তাহলে টিসি এর পরিবর্তে আমরা লিখতে পারি টিএফ। এখন আমরা কোনায় কোনায় গুণ করব, 9 ইন্টু টিএফ মানে হচ্ছে 9 টিএফ হবে, এটা 9 টিএফ। আর অন্যদিকে 100 ইন্টু 9 মানে হচ্ছে 900, এদিকে -5 ইন্টু টিএফ মানে হচ্ছে -5 টিএফ, আর -5 ইন্টু -32 মানে হচ্ছে +160। তো এখন এখান থেকে এই যে -900 এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে 900 এর সাথে যদি 160 প্লাস হয় তাহলে 1060, আর এই যে এইদিকে -5 টিএফ এটা যখন এদিকে চলে আসবে তখন আমরা এই ক্ষেত্রে লিখতে পারি হচ্ছে যে 14 টিএফ। তো এখন 14 টিএফ হলে এখান থেকে হচ্ছে টিএফ সমান আমরা লিখতে পারবো হচ্ছে যে 14 দ্বারা যদি আমরা ভাগ করে দিই তাহলে 1060 ডিভাইডেড হচ্ছে 14, তাহলে হচ্ছে 75.71 ডিগ্রি ফারেনহাইট। তো এইখানে হচ্ছে যেহেতু এই জায়গায় টিসি এর পরিবর্তে টিএফ লিখেছি, এই জন্য আমি এই জায়গায় সব জায়গায় হচ্ছে ফারেনহাইট বানিয়ে দিয়েছি। এখন যদি তোমরা এই ক্ষেত্রে এই যে টিএফ এর পরিবর্তে এখানে টিএফ এর পরিবর্তে এখানে টিসি রেখে এই টিএফটাকে টিসি রাখতা, তখন এই নিয়মে তোমার পরিবর্তনটা হতো বা সমাধানটা হতো। মানে এখানে পরিবর্তনটা আহামরি কিছু না, আমি জাস্ট টিসি এর পরিবর্তে টিএফ লিখেছি। কেন লিখেছি? কারণ এখানে টিসি এর পরিবর্তে টিএফ লিখেছি। এখন আমি যদি এইখানে পরিবর্তন না করি, এখানে টিএফ এর পরিবর্তে টিসি লিখতাম, যেহেতু টিসি এবং টিএফ সমান, তাহলে এই প্যাটার্নটা হচ্ছে ঠিক থাকতো। হয় এখানে সংশোধন করে নিব, নাহলে এখানে সংশোধন করে নিব, সেটা তোমার ইচ্ছা। অথবা তোমার এখানে হচ্ছে টিসি মাইনাস টিএফ সমান এক্স ধরে নাও, টিসি মাইনাস টিএফ সমান এক্স ধরে নাও। তো আর কোথাও হচ্ছে যে কোনো কিছুর দরকার নেই, সরাসরি এক্স লিখে ক্যালকুলেশন করবা, ইচ্ছা তুমি যেভাবেই করতে পারো। আমরা রেজাল্ট পেয়েছি হচ্ছে 75.71 ডিগ্রি। এই তাপমাত্রায় হচ্ছে আমার মূলত কি হবে, সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মান সমান হবে। কখন? যখন বরফ বিন্দুর মান হবে হচ্ছে 100 আর বাষ্প বিন্দুর মান হবে হচ্ছে কোন তাপমাত্রায় সেলসিয়াসের ঘনত্ব, কোন তাপমাত্রায় সোনার ঘনত্ব 0.001% কমে যাবে? কোন তাপমাত্রায় সোনার ঘনত্ব 0.001% কমে যাবে? তা আমরা জানি নর্মালি ঘনত্ব রো সমান হলো m/v, তাহলে v সমান আমরা কি লিখতে পারি, m/ρ গেছে। আবার পরিবর্তিত ঘনত্ব মানে কোন তাপমাত্রায় সোনার ঘনত্ব এত কমে যাবে, তো এত কমে যাওয়ার পরে যে ঘনত্বটা হবে সেটা হচ্ছে রো প্রাইম সমান হচ্ছে m/v প্রাইম। তাহলে v প্রাইম সমান লিখতে পারি m/ρ প্রাইম।
এখন আমাদের যে নতুন ঘনত্বটা হবে সেটা রো প্রাইম। এই রো প্রাইমটা কি হবে? রো প্রাইমটা হবে আগে যে ঘনত্ব ছিল তার থেকে এত পার্সেন্ট কমে যাবে। আগে যে ঘনত্ব ছিল সেটা থেকে এত পার্সেন্ট কমে যাবে। কমে যাওয়ার পর যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে পরিবর্তিত ঘনত্ব, মানে রো প্রাইম। তাহলে রো প্রাইম সমান হচ্ছে আগের ঘনত্ব মাইনাস রো এর মানে আগের ঘনত্বের এত পার্সেন্ট। আগের ঘনত্বের এত পার্সেন্ট কমে যাবে বলে আমরা মাইনাস করতেছি। খেয়াল করো, আবার বুঝাচ্ছি। আগের ঘনত্ব থেকে এত পার্সেন্ট কমে যাবে, তাহলে আগের ঘনত্ব আর এর পরে হচ্ছে আগের ঘনত্বের এত পার্সেন্ট মানে হচ্ছে রো ইন্টু 0.001% কমে যাবে বলে হচ্ছে আমরা মাইনাস করেছি। এখন পার্সেন্ট মানে কি? পার্সেন্ট মানে হচ্ছে 100 দ্বারা ডিভাইডেড, মানে তুমি যদি হচ্ছে 0.001কে 100 দ্বারা ডিভাইড করে দাও তাহলে আমরা পাবো হচ্ছে 1 × 10⁻5। এই যে পার্সেন্ট উঠাই দেওয়া মানে হচ্ছে 100 দ্বারা ডিভাইড করে দেওয়া, তাহলে 1 × 10⁻5। আর রো তার জায়গায় থেকে গেছে। এখন দুইটা জায়গা থেকে রো কমন নিয়ে নিলাম, তাহলে এই যে এখান থেকে রো কমন নিয়ে গেলে 1 থাকতেছে, আর এখান থেকে রো কমন নিয়ে নিলে 1 × 10⁻5 থাকতেছে। তো 1 - 1 × 10⁻5 মানে হচ্ছে 0.99999 রো। তাহলে আমরা রো প্রাইমটা পেয়ে গেছি, মানে নতুন ঘনত্ব যেটা সেটা পেয়ে গেছি। এখন আবার আমরা আয়তন প্রসারণের যে সূত্রটা আছে সেই সূত্র থেকে জানি যে গামা সমান হচ্ছে V2 - V1 বাই V1 ইন্টু T2 - T1, অথবা গামা সমান হবে হচ্ছে V2 - V1 বাই V1 ইন্টু ডেল টি। ডেল টি বা ডেল থেটা যেটাই লেখা যায় আর কি, ডেল টি ডেল থেটা এগুলোর মধ্যে কোনো পার্থক্য নাই। তো এখান থেকে যদি আমরা কোনায় কোনায় গুণ করি তাহলে আমরা কি পাবো? V2 - V1 সমান হচ্ছে গামা V1 ডেল টি, বা V2 সমান আমরা লিখতে পারবো হচ্ছে V1টা এই পাশে চলে যাবে, তাহলে V1 প্লাস গামা V1 ডেল টি। মানে এই সূত্র থেকে মূলত এটাকে আমরা তৈরি করতে পারি। তো এইখানে দেখো এই যে লেখা হচ্ছে V প্রাইম সমান হচ্ছে V × 1 প্লাস গামা ডেল টি। এটা কোত্থেকে আসছে? এই যে একটু আগে তোমাদেরকে যে সূত্রটা দেখিয়েছি সেখানে। মানে আমি যদি এখানে V1টাকে কমন নিয়ে ফেলি তাহলে কি পাবো? 1 প্লাস গামা V1, আর এটা হচ্ছে V2। তো আমাদের প্রশ্নে জাস্ট V2 এর পরিবর্তে V প্রাইম ব্যবহার করেছে, আর V1 এর জায়গায় V ব্যবহার করেছে, আর বাকি সব কিছু সেম আছে। তার মানে এই যে লাইনটা, এই লাইনটা মূলত এই সূত্র থেকে তৈরি হওয়া, যেটা আমি এখানে তোমাদেরকে দেখে দিয়েছি। এখানে আবার বলছি, এই যে T2 - T1 এর পরিবর্তে ডেল টি লেখা যায়। এরপর আমরা ক্রস গুণ করেছি, ক্রস গুণ করার পরে যে V2 সমান V1কে এই পাশে পাঠিয়ে দিয়েছি, তারপর V1টাকে কমন নিয়ে ফেলেছি। প্রশ্নে যেটা দেয়া আছে সেটার সাথে এটা তফাৎ হচ্ছে V2 এর পরিবর্তে V প্রাইম ব্যবহার করেছে, V1 এর পরিবর্তে V ব্যবহার করেছে। তাহলে আমরা এই ক্ষেত্রে V প্রাইম সমান পাচ্ছি V × 1 প্লাস গামা ডেল টি। এখন V প্রাইমের মান কত? V প্রাইমের পরিবর্তে আমরা কি লিখতে পারি? V প্রাইমের আমরা লিখতে পারি m/রো প্রাইম, আর V এর পরিবর্তে লিখতে পারি m/রো। V প্রাইমের পরিবর্তে m/রো প্রাইম, আর V এর পরিবর্তে m/রো। তাহলে আর এদিকে কি হচ্ছে? 1 প্লাস গামা ডেল টি। এরপরে আমরা এই যে রো যেটা আছে সেটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে রো/রো প্রাইম, আর এমটা যখন নিচে নিয়ে আসবো তখন উপরের এম আর নিচের এম কাটাকাটি গিয়ে 1 হয়ে যাবে, আর এখানে 1 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে 1 প্লাস গামা ইন্টু ডেল টি থাকবে। আবার বলছি, এই যে রোটাকে আমি এখানে নিয়ে আসতেছি, নিচে থাকলে উপরে চলে আসবে, তাহলে রো/রো প্রাইম। আবার এমটা উপরে আছে, নিচে চলে যাবে, m/m মানে হচ্ছে 1 × 1 প্লাস গামা ডেল টি। তাহলে আমরা এখান থেকে 1 দ্বারা গুণ করলে একইটাই পাচ্ছি। এখন এরপরে হচ্ছে রো প্রাইম। রো প্রাইমের পরিবর্তে আমরা একটা ভ্যালু পেয়েছিলাম, এই যে 0.429 রো। এই রো প্রাইমের পরিবর্তে আমরা সেটাই লিখে দিলাম, আর এই পাশে যেটা ছিল সেটা লিখে দিয়েছি। এখন এখানে যখন হচ্ছে কাটাকাটি যাবে, রোকে রো দ্বারা কাটাকাটি করে ফেললাম, তাহলে রো এর চ্যাপ্টার ক্লোজ 1/0.9999 করলে এই মানটা পাওয়া যাবে, আর এদিকে আছে 1 প্লাস গামা ডেল টি। এখন এই যে গামা ডেল টি তার জায়গায় ঠিক থাকবে, 1টা এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে। এই ভ্যালু থেকে 1টাকে যদি মাইনাস করে দিই তাহলে এই ভ্যালুটা পাওয়া যাবে। ক্যালকুলেশন করে তুমি দেখতে পারো, মানে গামা ডেল টিটা তার জায়গায় ঠিক থাকতেছে, 1টা এই পাশে প্লাস আছে, এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে এই ভ্যালু থেকে 1টাকে যদি মাইনাস করে দাও তাহলে এই ভ্যালুটাই পাবা। এখন গামা সমান কি হবে?
ডেলটি সমান কী হবে, গামাটা নিচে ডিভাইড হয়ে যাবে। এখন সোনার দৈর্ঘ্য প্রসারণ সহগ হচ্ছে 14 × 10⁻⁶। তাহলে আয়তন প্রসারণ সহগ কী হবে, আয়তন প্রসারণ সহগ হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগের 3 গুণ। তাহলে এই যে এটাকে 3 দ্বারা গুণ করলে আমরা আয়তন প্রসারণ সহগটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা আয়তন প্রসারণ সহগের মানটা বসিয়ে দিলাম, তাহলে আমরা এই ক্ষেত্রে তাপমাত্রা পরিবর্তনটা পেয়ে গেছি। তাহলে তাপমাত্রা 0.2381% বৃদ্ধি হলে সোনার ঘনত্ব এতটুকু হ্রাস পাবে। তো আমি যদি তোমাদেরকে আরেকবার একটু ব্যাখ্যা করি সংক্ষেপে, তাহলে কি হবে, আমরা প্রথমে লিখতে পারি রো বাই এমভি, তাহলে ভি সমান এম বাই রো, এটা হচ্ছে স্বাভাবিক অবস্থায়। পরিবর্তিত যে ঘনত্ব সেটাকে আমরা রো প্রাইম লিখলে রো প্রাইম সমান এম বাই ভি প্রাইম, তাহলে ভি প্রাইম সমান হচ্ছে এম বাই রো প্রাইম। এখন নতুন যে ঘনত্ব হবে, নতুন ঘনত্ব হচ্ছে পূর্বের ঘনত্বে 0.001% হ্রাস পাবে। তাহলে পূর্বের ঘনত্ব মাইনাস পূর্বের ঘনত্বের এত পার্সেন্ট। তো এখান থেকে এটার পরিবর্তে মানে 0.001 পার্সেন্টের পরিবর্তে আমি যদি 100 দ্বারা পার্সেন্টকে উঠাই দিই, তাহলে 100 দ্বারা ডিভাইড করবো, ডিভাইড করলে এই ভ্যালুটা পেয়ে যাবো। এরপরে দুইটা জায়গা থেকে এই পাশ আর এই পাশ থেকে হচ্ছে মানে মাইনাসের এই পাশ আর এই পাশ থেকে রোটা কমন নিয়ে গেলে এই ভ্যালুটা পেয়ে যাবে, এটা হচ্ছে রো প্রাইম। আবার আমরা জানি হচ্ছে ভি প্রাইম সমান হচ্ছে ভি ইন্টু 1 প্লাস গামা ডেলটি। এটা কোথায় পেয়েছি, এই যে আমি তোমাদেরকে এখানে লিখে দেখিয়েছি, এখান থেকে তোমরা আরেকবার একটু বুঝে নিতে পারো। তো এখান থেকে ভি প্রাইমের পরিবর্তে এম বাই রো প্রাইম, ভি এর পরিবর্তে এম বাই রো, এম কাটাকাটি চলে যাবে, রো বাই রো প্রাইম হয়ে যাবে, আর এটা থেকে যাবে। এখন রো প্রাইমের যে ভ্যালুটা ছিল সেটাকে আমরা বসিয়ে দিয়ে রো কাটাকাটি চলে যাবে, 1কে এটা দ্বারা ডিভাইড করলে এই মানটা পাওয়া যাবে, এটা থেকে যাচ্ছে। এর পরবর্তী অংশে গামা ডেলটি ঠিক থাকবে, 1টা এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে গেলে আমরা এই ভ্যালুটা পাচ্ছি। তাহলে ডেলটি সমান হচ্ছে এটা ডিভাইডেড হচ্ছে গামা, গামা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগের হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ দেওয়া আছে, আয়তন প্রসারণ সহগ হচ্ছে দৈর্ঘ্যের 3 গুণ। তাহলে দৈর্ঘ্য যেটা ছিল সেটাকে 3 দ্বারা গুণ করে দিলে আমরা এই ক্ষেত্রে ডেলটি মানে তাপমাত্রার পরিবর্তন কত সেটা পেয়ে যাচ্ছি। এটাই আমাদের কাছে প্রশ্নে জিজ্ঞেস করেছে। তো 1 গ্রাম ওজনের লোহার টুকরা, খেয়াল করে একটা লোহার টুকরার কথা বলা হয়েছে যেটার ওজন হচ্ছে 1 গ্রাম, তাকে 30°C তাপমাত্রায় 1 লিটার পানিতে ছেড়ে দেওয়া হলো। মানে পানির তাপমাত্রা হচ্ছে 30°C, তার মধ্যে ছেড়ে দেওয়া হলো। পানির তাপমাত্রা 15°C বেড়ে গেল, 30 ছিল 15 বাড়লো, তাহলে পানির মানে লোহা সহ পানির যে মিশ্রণটা তৈরি হলো সেই মিশ্রণের তাপমাত্রা হবে 45°C। লোহার টুকরোটির তাপমাত্রা কত ছিল সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো লোহার টুকরের ভর ছিল হচ্ছে 1 গ্রাম, গ্রামকে কেজিতে নিতে হলে 10⁻³ দ্বারা গুণ করতে হয় অথবা 1000 দ্বারা ডিভাইড করতে হয়। এরপর হচ্ছে লোহার আপেক্ষিক তাপ, বইয়ের মধ্যে দেওয়া আছে 450 জুল/কেজি/কেলভিন। এরপর হচ্ছে পানির ভর, সেটা 1 লিটার বলা আছে, 1 লিটার মানে হচ্ছে 1 কেজি। পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200 জুল/কেজি/কেলভিন। এবং পানির তাপমাত্রা বৃদ্ধি ডেলটি সমান হচ্ছে 15°C। আর মিশ্রণের তাপমাত্রা কত হবে, পানির তাপমাত্রা ছিল 30, লোহা দেওয়ার পরে সেটা 15°C বেড়ে গেছে, তাহলে 45। লোহার টুকরের তাপমাত্রা T°C, এটা আমাদেরকে বের করতে হবে। আমরা প্রথমে লোহা কর্তৃক বর্জিত তাপ হিসাব করব। তো লোহা কর্তৃক যে বর্জিত তাপ সেটা হচ্ছে Q1 সমান হচ্ছে ms ডেলটি। m লোহার ভর, s লোহার আপেক্ষিক তাপ, ডেলটি। খেয়াল করো লোহার টুকরার তাপমাত্রা তো বেশি ছিল, মিশ্রণের থেকে অবশ্যই বেশি ছিল বলেই 45°তে এসে পৌঁছাইছে। তাহলে লোহার টুকরার তাপ মাইনাস হচ্ছে মিশ্রণের তাপ। খেয়াল করো, এটা অনেকের ক্ষেত্রে বুঝতে সমস্যা হয়। এটা ধরো হচ্ছে লোহার টুকরা, এটা ছিল হচ্ছে পানি, পানির তাপমাত্রা ছিল হচ্ছে 30°C। এখন আমি যখন লোহার টুকরাটা এখানে দিলাম, দেওয়ার পরে সেটা কত হলো 45°C। এখন 45°C কখন সম্ভব, যখন এটার তাপমাত্রা কমে আসবে, এটা তাপ ছেড়ে দিবে আর এটা তাপ গ্রহণ করেই তো 45°C এসে পৌঁছাবে। তাহলে অবশ্যই লোহার তাপমাত্রা যেটা ছিল সেটা অবশ্যই 45 থেকে বেশি ছিল, মানে মিশ্রণের তাপমাত্রা থেকে বেশি ছিল। কারণ উচ্চ তাপমাত্রার বস্তু তাপ বর্জন করে সে একটা ব্যালেন্স টেম্পারেচারে এসে পৌঁছাবে। ব্যালেন্স টেম্পারেচার কত 45°C, মানে হাই টেম্পারেচার থেকে ব্যালেন্স টেম্পারেচারে আসবে। হাই টেম্পারেচারটা হচ্ছে লোহার টেম্পারেচার, যেটা হচ্ছে T°C। অন্যদিকে পানিটা কম ছিল 30, মানে 45 থেকে পানিটা কম, লোহারটা বেশি। তাহলে লোহার তাপমাত্রা মাইনাস হচ্ছে 45। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা পাচ্ছি। এবার হচ্ছে পানি কর্তৃক গৃহীত তাপ, পানির ক্ষেত্রে Q সমান ms ডেল থেটা, m হচ্ছে 1, s হচ্ছে 4200, আর ডেলটি হচ্ছে কত, ডেলটি হচ্ছে তাপমাত্রা পরিবর্তন। পানির ক্ষেত্রে তাপমাত্রা পরিবর্তন 30 থেকে 45 হয়েছে, তার মানে হচ্ছে 15। তাহলে এই ক্ষেত্রে পানির বর্জিত তাপ পেয়ে গেছি, এখন গৃহীত তাপ পেয়ে গেছে। এখন আমরা জানি ক্যালোরিমিতি অনুসারে গৃহীত তাপ সমান বর্জিত তাপ। তো এই ক্ষেত্রে বর্জিত তাপ হচ্ছে 0.45T - 20.25। অন্যদিকে গৃহীত তাপ বসিয়ে দিলাম, এখান থেকে ক্যালকুলেশন করে টি এর মানটা আমরা পেয়ে গেছি। এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। 0°C তাপমাত্রার 1 গ্রাম বরফে পানি প্রতি সেকেন্ডে 10 জুল তাপ
10 জুল করে তাপ প্রদান করা হলো, কতক্ষণ পর পুরোটি বাষ্পীভূত হবে? খেয়াল করে আমার কাছে একটা ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে যে প্রতি সেকেন্ডে হচ্ছে 10 জুল করে তাপ দেওয়া হচ্ছে, তাহলে বাষ্পে পরিণত হতে কত সময় লাগে? তাহলে আমাদেরকে প্রথমে হিসাব করতে হবে বাষ্পে পরিণত হতে মূলত কতটুকু তাপের প্রয়োজন হবে। সেই তাপকে 10 দ্বারা ভাগ করে দিলে আমরা সময়টা পেয়ে যাব। তো প্রথমে আমরা হিসাব করব হচ্ছে বরফটা গলতে কতটুকু তাপ প্রয়োজন হয়। বরফ গলতে তাপ হচ্ছে কিউ সমান mLF। তাহলে এখানে LF এর পরিবর্তে 3,34,000 আর এম হচ্ছে ভর। ক্যালকুলেশন করলে আমরা দেখলাম যে বরফটা গলতে মানে বরফ থেকে পানিতে পরিণত হতে 334 জুল তাপের প্রয়োজন হয়। এবার বরফ গলা পানি স্ফুটনাঙ্কে পৌঁছাতে মানে 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে কত তাপ প্রয়োজন হয়? কিউ সমান এম এস ডেল থিটা, এম এর মান 1, এস এর মান হচ্ছে 4200 আর 0 থেকে 100 হচ্ছে, তাই 100 মাইনাস 0। এক্ষেত্রে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি হচ্ছে 420 জুল। তাহলে আমরা পেয়েছিলাম হচ্ছে গলতে 334 জুল, অন্যদিকে বাষ্পে পরিণত হতে 420 জুল তাপের প্রয়োজন। এরপর হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্পে পরিণত করতে প্রয়োজনীয় তাপ। পানি থেকে বাষ্প কিউ সমান mLV, এম এর মান তো আমরা জানি, এলভি হচ্ছে বাষ্পায়নের আপেক্ষিক সুপ্ততাপ। তো বাষ্পায়নের আপেক্ষিক সুপ্ততাপ হচ্ছে 22,68,000। বাষ্পায়নের সুপ্ততাপ হচ্ছে 22,68,000। তো এখন এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি হচ্ছে 2268 জুল। তাহলে আমাদের প্রথমে গলতে ছিল 334, গলা থেকে বাষ্পে পরিণত হতে প্রয়োজন ছিল 420, আর গলা থেকে স্ফুটনাঙ্কে পৌঁছাতে প্রয়োজন ছিল 420, আর স্ফুটনাঙ্ক থেকে বাষ্পে পরিণত হতে 2268 জুল। তাহলে টোটাল তাপের প্রয়োজন হচ্ছে 3034 জুল। এখন প্রতি সেকেন্ডে 10 জুল করে তাপ দেয়, তাহলে আমি 10 দ্বারা ডিভাইড করলে টোটাল কত সেকেন্ড প্রয়োজন সেটা আমরা পেয়ে যাবো, অর্থাৎ বাষ্পে পরিণত হতে 302.2 সেকেন্ড সময় প্রয়োজন। একটি নিশ্ছিদ্র সিলিন্ডারে আবদ্ধ গ্যাসের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস থেকে বাড়িয়ে 100 ডিগ্রি সেলসিয়াস করা হলে গ্যাসের চাপ কত শতাংশ বেড়ে যাবে? মানে 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াসে বাড়ানো হলে গ্যাসের চাপ কত শতাংশ বেড়ে যাবে? প্রশ্ন হচ্ছে এখানে কিন্তু আবদ্ধ সিলিন্ডার, আবদ্ধ সিলিন্ডার মানে হচ্ছে আয়তনের কোনো পরিবর্তন হবে না। তো আদি চাপ ছিল P1, চূড়ান্ত চাপ ছিল হচ্ছে P2। এখন আমরা সূত্র জানি হচ্ছে PV সমান হচ্ছে nRT, তাহলে P1V সমান হচ্ছে nRT1 আর P2V সমান হচ্ছে nRT2। এর মোল সংখ্যা পরিবর্তন হবে না, আর মোলার গ্যাস ধ্রুবক তারও কোনো পরিবর্তন হবে না, এবং নির্দিষ্ট সিলিন্ডার বলে আয়তনের কোনো পরিবর্তন নাই। তো আমরা যেটা করতেছি 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করে দিচ্ছি। ভাগ করলে কি হবে? এই যে এই সমীকরণটাকে, উপরের সমীকরণটাকে আমি নিচের সমীকরণ দ্বারা ভাগ করে দিচ্ছি। তাহলে এখানে অবশ্যই ভি আর ভি কাটাকাটি চলে যাবে, এন আর এন কাটাকাটি চলে যাবে, আর এবং আর কাটাকাটি চলে যাবে। তাহলে থাকবে মূলত P1/P2 সমান হচ্ছে T1/T2। এখন T1 এর পরিমাণ হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, ক্যালভিনে নিলে 303, আর T2 এর মান হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, ক্যালভিনে নিলে 373। তাহলে P2 সমান আমরা লিখতে পারি হচ্ছে এই যে P1 ইন্টু 373 ডিভাইডেড 303। তাহলে চাপ কতটুকু বৃদ্ধি পাচ্ছে? নতুন চাপ হলো P2, আগে ছিল P1, তাহলে আমরা এই ক্ষেত্রে চাপের বৃদ্ধিটা পাচ্ছি P2 মাইনাস P1 পরিমাণ। P2 এর পরিবর্তে আমরা লিখতে পারি যে এই ভ্যালুটা, আর P1 তো এখানে থাকলো, তো এটা থেকে এটা মাইনাস করলে 70/303 P1। এখান থেকে ক্যালকুলেশন করলে হচ্ছে 0.231 P1, তো যেটা হচ্ছে P1 এর 23.1%, মানে পার্সেন্টেজে হচ্ছে কনভার্ট করছি। কিভাবে কনভার্ট করছি? 100 দ্বারা হচ্ছে গুণ করে দিয়েছি, আর কিছুই না। 100 দ্বারা গুণ করলে হচ্ছে 23.1%। এই তো গ্যাসের চাপ হচ্ছে 23.1% বৃদ্ধি পায়। তো এটাই ছিল এই পর্বে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর ব্যাখ্যা ও বিশ্লেষণ। এই প্রশ্নগুলো দেখতেই পাচ্ছ, ম্যাথমেটিক্যাল অনেকগুলো ব্যাপার ছিল, সুতরাং এই পর্বটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আর এই প্রশ্নগুলো আমরা সমাধান করাচ্ছি ইজি ফিজিক্স বই থেকে। তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করনি, খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।